ঢাকায় পেট্রোল পাম্পে লাইন, এটা স্বাভাবিক, কিন্তু এখন যা হচ্ছে তা মোটেও স্বাভাবিক নয়। অনেক জায়গায় অস্বাভাবিক লম্বা লাইন, মানুষ 4 থেকে 6 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেও তেল পাচ্ছেন না। একটি রিপোর্টে দেখা গেছে ফিলিং স্টেশনের সামনে লাইন প্রায় 1.5 কিলোমিটার পর্যন্ত পৌঁছে গেছে। কোথাও কোথাও 15 ঘন্টা পর্যন্ত লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে মাত্র 2000 টাকার তেলের জন্য। অনেকেই শেষ পর্যন্ত খালি হাতে ফিরে যাচ্ছেন। স্থানীয় সংবাদ মাধ্যমগুলো এখন দেখাচ্ছে দীর্ঘ লাইন, দাম বৃদ্ধি পাচ্ছে, সবকিছু একসাথে বাড়ছে। কিছু পেট্রোল পাম্পে নো ফিউল লেখা ঝুলছে, কোথাও বাড়তি নিরাপত্তা রাখা হয়েছে, কোথাও পুলিশ দাঁড়িয়ে আছে, কারণ ভিড় শুধু ভিড় নয়, ভয়ের ভিড়। আর একটা কথা এখন মানুষের মুখে মুখে, সরকার নাকি ফিউল রেশনিং এর পথে যেতে পারে। মানে আমি আজ তেল পেলাম, কাল হয়তো পাবো না। আমি যদি সরাসরি বলি, এটা শুধু একটা বাজারের সমস্যা না, এটা শুধু তেলের দামের গল্পও না, এটা ভয়, অনিশ্চয়তা আর নিয়ন্ত্রণ হারানোর অনুভূতির গল্প। কিন্তু একটা প্রশ্ন, যুদ্ধ তো ইরানে, তাহলে সংকট বাংলাদেশে কেন? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, যুদ্ধ থামলেও কেন এই দাম কমবে না? সালাম আর আদাব। আজ আমি এই পুরো বিষয়টা বিস্তারিত আপনাদেরকে জানাবো। হরমুজ আসলে কি? এই সরু সমুদ্রপথে সমস্যা হলে আমাদের পাম্পে লাইন কেন পড়ে? বাংলাদেশ কেন এতটা ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে? আরএমজি থেকে কৃষি, সবখানে এর প্রভাব কি? আর কেন আমি মনে করি যুদ্ধ থামলেও আমাদের কষ্ট এত সহজে থামবে না? আমি যদি একটি লাইনে বলি, এই যুদ্ধটা শুধু মিসাইলের নয়, এই যুদ্ধটা তেলের ফ্লো কন্ট্রোলের। যে এনার্জি ফ্লো কন্ট্রোল করে সে শুধু জ্বালানি নয়, সে দাম কন্ট্রোল করে, পরিবহন কন্ট্রোল করে, উৎপাদন কন্ট্রোল করে, এমনকি মানুষের দৈনন্দিন খরচও কন্ট্রোল করে। আমি যদি পুরো পিকচারটা দেখি, পৃথিবীতে প্রতিদিন প্রায় 100 মিলিয়ন ব্যারেল তেল ব্যবহার হয়। এই সংখ্যাটা শুধু বড়ই নয়, এটি একটি নির্ভরতার পরিমাণ। মানে ব্যাপারটা দাঁড়াচ্ছে, এই তেলের উপর দাঁড়িয়ে আছে বাস, ট্রাক, জাহাজ, বিমান, বিদ্যুৎ, শিল্প, কৃষি, সবকিছু। সহজভাবে বললে, তেল শুধু একটি পণ্য নয়, এটি পুরো অর্থনীতির চালিকা শক্তি। আর একটা বিষয় আমাদের মনে রাখতে হবে, বিশ্বের প্রায় 80 থেকে 90% বাণিজ্য সমুদ্রপথে হয়। মানে একবার ভেবে দেখুন, তেলের দাম বাড়লে শিপিং খরচ বাড়ে, ইম্পোর্ট খরচ বাড়ে, সবকিছুর দাম বাড়ে। হরমুজ একটি সরু সমুদ্রপথ, কিন্তু গুরুত্ব বিশাল। পৃথিবীর প্রায় 1/5 তেল এই এক জায়গা দিয়েই যায়। এটা ছোট বিষয় নয়। মানে এই পথটা পুরো পৃথিবীর এনার্জি সিস্টেমের গলা। একটু চাপ পড়লে শ্বাস বন্ধ হয়ে যায়। আমি যদি একটু গভীরে যাই, হরমুজ শুধু একটি জায়গা না, এটা একটা চাপের জায়গা। এই জায়গা দিয়ে সৌদি আরবিয়া, ইউএই, ইরাক, কুয়েত সবাই তেল পাঠায়। মানে এই একটা জায়গা আটকে গেলে পুরো পৃথিবীতে সমস্যা শুরু হয়। এখন চিন্তা করুন, এই জায়গায় যদি টেনশন তৈরি হয়, পুরো পৃথিবী রিয়েক্ট করবে না? এই জায়গাতেই ইরানের স্ট্র্যাটেজি। তারা জানে ডাইরেক্ট যুদ্ধে না জিতলেও ইনডাইরেক্ট চাপ দিয়ে বিশ্বকে নাড়িয়ে দেওয়া যায়। তারা কি করছে? হরমুজে চাপ তৈরি করছে, শিপিং রিস্ক বাড়াচ্ছে, আনসার্টেনিটি তৈরি করছে। কারণ ইকোনমিতে আঘাত করলে সুপার পাওয়ারও চাপে পড়ে। এই জায়গাটাই গুরুত্বপূর্ণ। আরেকটা বিষয় অনেকেই খেয়াল করে না, তেল শুধু ফিউল না, এটা এক টাকার শক্তির সাথেও জড়িত। বিশ্বের বড় অংশের তেল ডলারে কেনাবেচা হয়। মানে তেল কিনতে হলে ডলার লাগবেই। এই কারণেই ইউএসএ শুধু সামরিক শক্তি নয়, এটা অর্থনৈতিক শক্তিও। কিন্তু এখন চায়না, ব্রিক্স অল্টারনেটিভ কারেন্সি দিয়ে কাজ করছে। মানে এই যুদ্ধটা শুধু তেলের নয়, এটা ক্ষমতার লড়াই। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা, হরমুজ পুরোপুরি বন্ধ হয়নি, কিন্তু তারপরেও শিপিং রিরুট হচ্ছে, ইন্স্যুরেন্স প্রিমিয়াম বাড়ছে, ট্যাঙ্কার খরচ বাড়ছে। একবার ভেবে দেখুন, আমি যদি সহজভাবে বলি, তেলের ঘাটতি হওয়ার আগেই শুধু ভয়ই দাম বাড়িয়ে দেয়। মার্কেট আগে ভয় পায়, তারপর বাস্তবে আসে। এখন আমি আবার ফিরে আসি বাংলাদেশে। আমি যা দেখছি, এটা শুধু দাম বাড়ার গল্প নয়, এটা একটা প্যানিক ড্রিভেন ফিউল ক্রাইসিস। 4 থেকে 8, এমনকি 15 ঘন্টা লাইন, কিছু পাম্পে সাপ্লাই শেষ, কোথাও পাম্প বন্ধ। কিছু জায়গায় ক্রাউড কন্ট্রোল করতে অতিরিক্ত নিরাপত্তা দিতে হচ্ছে। মানুষ বেশি কিনতে চাইছে, কারণ ভয়, আগামীকাল পাবে কি না নিশ্চিত না। রিপিট পারচেজ ঠেকাতে নিয়ন্ত্রণের কথাও উঠছে। সরকার রেশনিং এর কথা বলছে বা ভাবছে। এই কথাটাও প্যানিক বাড়াচ্ছে। আমি যদি গ্রাউন্ড লেভেলে দেখি, এটা ইনকনভিনিয়েন্স না, এটা
ইনসিকিউরিটি। কারণ ফিউল এখানে লাক্সারি নয়, ফিউল মানে আয়। এই জায়গায় সমস্যাটা শুধু অর্থনীতির নয়, মানুষের মনে ভয় ঢুকে গেছে। সবচেয়ে বড় কথা, সমস্যাটা এখনো শুরু পর্যায়ে আছে। যদি পরিস্থিতি খারাপের দিকে যায় তখন প্রভাব আরো গভীর হবে। একজন ড্রাইভারের জন্য ফিউল মানে আয়, একজন ডেলিভারি ওয়ার্কারের জন্য ফিউল মানে টিকে থাকা, একজন ছোট ব্যবসায়ীর জন্য ফিউল মানে সাপ্লাই চালানো, একজন কৃষকের জন্য ফিউল মানে সেচ। এই জায়গায় ফিউল শর্টেজ কোনো অ্যাবস্ট্রাক্ট বিষয় নয়, এটা সরাসরি জীবিকার উপর আঘাত। আমি যদি সহজভাবে বলি, সামনে আসছে কৃষি মৌসুম, কৃষির জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে ডিজেলের অস্থিরতা সরাসরি উৎপাদনে প্রভাব ফেলতে পারে। এই ধরনের সমস্যা একদিনে সবকিছু ভাঙে না, ধীরে ধীরে ভাঙে। আজ একটু ক্ষতি, কাল আরেকটু। একসময় গিয়ে মানুষ টিকে থাকতে পারে না। ধরুন আগে 2000 টাকা আয় করতে 800 টাকার ফিউল লাগতো, এখন যদি লাগে 1400 টাকা, তাহলে হাতে থাকে কি? এই জায়গাতেই মানুষ চাপে পড়ে যায়। আরেকটা নীরব সংকট এলপিজি। এখন অনেক জায়গায় একটা সিলিন্ডার কিনতে হচ্ছে 2200 থেকে 2300 টাকায়, যেটা গত সপ্তাহে ছিল 1600 থেকে 1700 টাকার মধ্যে। সরকারি দাম আরো কম, কিন্তু বাস্তবে সেই দামে পাওয়া যাচ্ছে না। মানে সংকট শুধু রাস্তায় না, এটা এখন বাসার রান্নাঘর পর্যন্ত পৌঁছে গেছে। এইভাবে চলতে থাকলে রান্নাও একটা সমস্যা হয়ে দাঁড়াতে পারে। এখন আসি বাংলাদেশের বাস্তবতায়। বাংলাদেশ নিজের ক্রুড অয়েল উৎপাদন করে না, তবে একটা ইন্টারেস্টিং বিষয় আছে। হরিপুরের মতো কিছু গ্যাস ফিল্ড থেকে কন্ডেনসেট পাওয়া যায়, যেটা প্রক্রিয়াজাত করে সামান্য পেট্রোল আর অকটেন তৈরি হয়। কিন্তু এই উৎপাদন দেশের মোট চাহিদার খুব ছোট একটা অংশই মেটাতে পারে। বাস্তবতা হলো বাংলাদেশের ফিউল ডিমান্ডের 80 থেকে 90 ভাগ আসে ইম্পোর্ট থেকে। ডিজেল, ফার্নেস অয়েল, এলএনজি সবই বাইরে থেকে আসে। মানে আমরা কিছু তেল উৎপাদন করি ঠিকই, কিন্তু কন্ট্রোল আমাদের হাতে নয়। আর এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ। তেলের দাম বাড়লে আমাদের ইম্পোর্ট খরচ বাড়ে, ইম্পোর্ট খরচ বাড়লে ডলারের দরকার বাড়ে, ডলারের দরকার বাড়লে টাকার উপর চাপ পড়ে, আর তখন সবকিছুর দাম বাড়ে। সহজভাবে বললে ফিউল সমস্যা, ডলারের চাপ, সবকিছুর দাম বাড়া। আরেকটা বড় ঝুঁকি কৃষি। বাংলাদেশ ইরিগেশনের জন্য ডিজেল এখনো গুরুত্বপূর্ণ। যদি ডিজেল শর্টেজ হয় বা দাম বেশি হয়ে যায়, সেচ কমে যাবে, উৎপাদন কমে যাবে, খাদ্যের দাম বাড়বে। মানে এই সংকট শুধু ফিউল না, খাদ্য নিরাপত্তার উপরেও চাপ তৈরি করতে পারে। আমি এখানে আমার এই চ্যানেলে আতঙ্ক ছড়াতে চাই না, কিন্তু দুর্ভিক্ষের ঝুঁকিটা উড়িয়ে দেওয়ার মতো নয়। এখন আসল প্রশ্ন, যুদ্ধ থামলেও দাম কমবে না কেন? কারণ এনার্জি মার্কেট রিসেট হয় না। সাপ্লাই ঠিক হতে সময় লাগে, লজিস্টিক্স ঠিক হতে সময় লাগে, কনফিডেন্স ফিরে আসতে সময় লাগে, আর মার্কেট মেমোরি থাকে। একবার রিস্ক তৈরি হলে ফিউচার প্রাইসেও সেটা থেকে যায়। বাংলাদেশের এক্সপোর্টের বড় অংশ আরএমজি সেক্টর থেকে আসে। ফিউল দাম বাড়ায়, প্রোডাকশন কস্ট বাড়ে, শিপমেন্ট কস্ট বাড়ে, কিন্তু বায়ার দাম বাড়ায় না। মানে আমাদের মার্জিন কমে যায়। আমি যদি অনেস্টলি বলি, আমরা এখনো রিঅ্যাক্টিভ মোডে আছি। সাবসিডি, তার পাশাপাশি এনার্জি ইম্পোর্ট, কিন্তু এগুলো ক্রাইসিস ম্যানেজ করে, সলভ করে না। মানে ব্যাপারটা দাঁড়াচ্ছে, এই যুদ্ধটা শুধু মিডিল ইস্টের নয়, এই যুদ্ধটা আমার, আপনার, আমাদের সবার। আমরা যুদ্ধ করছি না, কিন্তু তার খরচ দিয়ে যাচ্ছি। দুঃখজনক হলেও সত্যি, যুদ্ধ থামা মানেই সমস্যা শেষ নয়। সমস্যা যুদ্ধ নয়, সমস্যা হলো এনার্জি ফ্লোয়ের কন্ট্রোল, আর সেই কন্ট্রোল এখনো অনিশ্চিত। তাই আমি এখন শুধু দাম কমার অপেক্ষা করছি না, আমি ধরে নিচ্ছি এই চাপ কিছুদিন থাকবে। এমন বিশ্লেষণের পেছনে থাকে গবেষণা আর যাচাই। ভিডিওটি শেয়ার করলে এবং এই ধরনের আলোচনায় পাশে থাকলে এমন কন্টেন্ট নিয়মিত সামনে আনা আমাদের জন্য আরো সহজ হয়। তাই সাবস্ক্রাইব করুন আদিলস ইনসাইট। আপনার অংশগ্রহণটাই এই কাজটাকে এগিয়ে নেয়। দেখা হচ্ছে পরের পর্বে।